নমস্কার। আজ পূর্ণিমা, শুভ দোল পূর্ণিমা। আপনাদের সকলকে জানাই আবির রাঙানো বাসন্তী শুভেচ্ছা। আজ ভীষণ আনন্দের দিন। এই দিনটা আমাদের ছোটবেলা থেকেই ভীষণ আনন্দের মধ্য দিয়ে আমরা কাটিয়েছি, কিন্তু গত গত বছর এবং এই বছর আমরা যেভাবে কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করছি এবং দূরত্ব বজায় রেখে খেলার চেষ্টা করছি, তাতে আমাদের যে প্রতিটি বছরের যে আনন্দ তা অনেকটাই বিঘ্নিত হয়েছে। তবু কি আমরা কেউ আজকে আনন্দ করিনি? নিশ্চয়ই করেছি। কম বেশি প্রত্যেকেই আমরা নিজেদের মনকে, নিজেদের মানুষদেরকে, আপনজনদেরকে আবিরের রঙে রাঙিয়ে দিয়েছি। আর ছোটোবেলার কথা তো মনে পড়েই প্রত্যেকের। আমরা যারা ছোট ছিলাম যখন, আজকে যারা একটু বড় হয়েছি, তারা খুব খুব মিস করি সেই সব দিনগুলোকে, যখন আমরা পাড়ায় পাড়ায় ঘুরতাম, আনন্দ করতাম, দল বেঁধে ঘুরতাম, বাড়ি বাড়ি যেতাম এবং মিষ্টি খেতাম, রং দিতাম, আবির দিতাম, বিশেষ করে আবির খেলতাম আমরা এবং দারুণ আনন্দ করতাম, প্রচুর খেতাম। দুপুরবেলা বাড়ি এসে আর খাওয়ার দরকারই হতো না, দারুণ কাটতো। আপনাদের সকলে যারা ইতিমধ্যে অনেকে এসে গেছেন, প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং প্রণাম। দাদা আছেন সঙ্গে, সুতপা, প্রতীতি, শ্রীপূর্ণা এবং শ্যামলীদি এসে গেছেন। অনেককেই দেখতে পাচ্ছি, সবাই সঙ্গে থাকুন। আজকে আমি আমার নিবেদনে রেখেছি অবশ্যই একটি নাটক আছে, একটি গল্প আছে এবং কিছু কবিতা। এই নিয়ে আপনাদের সঙ্গে আমি আড্ডায় আছি আজকে। আর প্রথমেই বলে রাখি, আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন তো? আমি বুঝতে পারছি না, যদি সম্ভব হয় আপনারা একটু জানাবেন আমাকে। আর তার সঙ্গে বলি যে গলা আমার আজকে একটু বসে নেই, একটু অসুবিধার মধ্যে আছি। যদি কোনো অসুবিধে হয় আপনারা আমাকে মার্জনা করবেন। একদম শুরু করি দোলের কবিতা দিয়ে। আজকে আমাদের পরম প্রিয় দোল। আমরা হোলি বলবো না, আমরা বাঙালি, আমরা দোল বলবো। জয়দীপ আছেন সঙ্গে। আমরা হোলি বলবো না, বলবো দোল। আমরা বাঙালি সংস্কৃতি নিয়ে চলব। অভিক বসুর লেখা দোল এসেছে দোল। শীত গিয়েছে শীতের দেশে, শীত গিয়েছে শীতের দেশে, বসন্ত ঘর ছাড়া। ফাগুন হাওয়া ছড়িয়ে দিল সপ্ত রঙের ধারা। দোল এসেছে দোল, খোল রে দুয়ার খোল, সবার রঙে রং মিশিয়ে হিংসা বিবাদ ফুল। দিন ফুরালো, সন্ধ্যা হলো, জ্যোৎস্না মাখা আলো, এমন করে চাঁদের গায়ে রংকে মাখালো। দোল এসেছে দোল, খোল রে দুয়ার খোল, দ্রিদিম দ্রিদিম বাজছে মাদল, আনন্দেরই বোল। দোল এসেছে দোল, খোল রে দুয়ার খোল, দোল এসেছে দোল, খোল রে দুয়ার খোল। আছেন সঙ্গে, আছেন তাপস, আছেন সঙ্গীতা। আবার একটি কবিতা প্রদীপ রঞ্জন দাস আমাদের সঙ্গে থাকেন প্রায়। তিনি লিখেছেন দোল এসেছে, দোল এসেছে, খোল দরজা খোল, দেখছে ওই পলাশ ফুটে, খাচ্ছে শিমুল দোল। চারদিকে রং যাচ্ছে গড়াগড়ি, মৌমাছিরা করছে ওড়াউড়ি, পাখনা মেলে প্রজাপতির দল, লাল আধারের লাগলো কি ঢল। হিম মাখা এই তিত্তির খাওয়া, দেয় ভরিয়ে রঙগুলি যা চাওয়া। এই যে ভরা বসন্তে রং খেলা, সব যেন এক আনন্দ হাট মেলা। আয় মিলে আজ বন্ধুরা সব ছুটে, রং খেলে যা এইখানেতে জুটে। চাইলে এমন রং মাখাতে সব, হোক অনিয়ম হোক না কলরব, হোক অনিয়ম হোক না কলরব। বন্ধুরা, প্রদীপদার এই কথার সঙ্গে আমরা একমত হব না, কারণ এবছরের জন্য এই কবিতাটি
আমাদের পক্ষে প্রাসঙ্গিক নয়। আমরা অনিয়ম করব না, কলরব করব না। আমরা দূরত্ব বজায় রেখে আমরা সুস্থ থাকার চেষ্টা করব, যাতে আগামী দিন, আগামী বসন্ত, আগামী দোল আমাদের পক্ষে সুন্দর বার্তা বয়ে আনতে পারে। আর এই কথাগুলো, মানে আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলোই ফুটে উঠেছে আর এক কবির কবিতায়, ছড়ায়, প্রদীপ আচার্যের কাজে হব বীর। মুখ ঢেকে মাসকে, চুপি চুপি যাসকে, তেতলার তুলি না, আমাকে আসতে দেখে গতবারের ছাদ থেকে, বাবা ভুলি না। ঠিক মনে আছে ওরে, বালতি উপুড় করে ঢেলেছিলি রং, ঘষেছি সাবান যত, বেরিয়েছে রং তত, উল্টে বরং। ভাবিস না রং দেব, সেবারের শোধ নেব, ভেবেছিস ভুল, দূর তো দুগজ চাই, আমিও ভেবেছি তাই, খাঁটি বিলকুল। খেলবো না তা বলে কি, করবোটা তাহলে কি, কাজে হব বীর, মুঠো মুঠো করে নেব, তোর নামে ছুঁড়ে দেব আকাশে আবির। মুঠো মুঠো করে নেব, তোর নামে ছুঁড়ে দেব আকাশে আবির। আসলে সরস্বতী পুজো, দোল, বসন্ত উৎসব, এগুলোই তো প্রেমের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, বসন্তের সঙ্গে জড়িয়ে আছে। তা কি ভুলতে পারি আমরা? আর শুনলাম আমরা প্রদীপ আচার্যের ছড়া, আরেকটি রঙের ছড়া, রঙের খেলা শুনিয়ে দিই আপনাদের। লিখেছেন অলোক কুমার প্রামাণিক। বন্ধুরা সবাই এসে গেছেন, অনেকেই এসে গেছেন, অনেক কমেন্ট করছেন, খুব আনন্দ হচ্ছে। সঙ্গে থাকুন বন্ধুরা। রঙের খেলা খেলবি যদি রংটাকে নিয়ে গুলে, রঙের খেলা খেলবি যদি রংটাকে নিয়ে গুলে, সেই রংটাই দিয়ে মাখিয়ে যায় না যেটা ধুলে। নাই বা তাতে রইল কেবল খেলার রীতিনীতি, যে রঙে সব দ্বন্দ্ব ভোলায়, জাগায় মধুর প্রীতি। যে রঙেতে স্বপ্ন দেখার পড়বে না কো ছেদ, সমাজ মাঝে মুছবে দেদার সকল ভেদাভেদ। নাইবা হলো হলুদ সবুজ, নাইবা হলো লাল, মনের রঙেই উড়িয়ে দিবি জীবনমুখী পাল। জীর্ণ বাতাস দিশ জাগিয়ে নতুন রঙের আশা, ধূসর আকাশ দিশ রাঙিয়ে ছড়িয়ে ভালোবাসা। ধূসর আকাশ দিশ রাঙিয়ে ছড়িয়ে ভালোবাসা। সত্যি কবিরাই পারেন আমাদের অনুভূতিকে ছন্দের রঙে রাঙিয়ে দিতে, অক্ষরে অক্ষরে আমাদের মনে কথাগুলোকে ফুটিয়ে তুলতে পারেন কবিরাই। তাদের আমরা শ্রদ্ধা জানাই। এবার আরেকটি ছড়া শোনাবো আপনাদের, এই পর্যায়ের আপাতত শেষ ছড়া। এটি লিখেছেন সুব্রত ভট্টাচার্য। তিনি আকাশবাণী প্রাত্যহিকের নিয়মিত লেখক। ভালো লেখেন, কিন্তু কম লেখেন। এটির মধ্যে আজকের সময়ের কিছু কথাও আছে। তাপস লিখেছে, আজকের দোল সাজটি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বস, ভালো থাকিস, সঙ্গে থাক। মেঘাকার সংস্কৃতির বন্ধন এসেছেন, লিখেছেন খুব সুন্দর, থাকুন সঙ্গে বন্ধু। আমি যাচ্ছি সুব্রত ভট্টাচার্যের রং মেলানো। সবার রঙে রং মেলানো ভাবো সহজ কাজ। দেখছো তো ভাই, চারিপাশে ঘটছে কি সব আজ। অসহিষ্ণুতার বাতাবরণ মনের শান্তি করছে হরণ। কথা বলার ধরন ধারণ শুনে যে পাই লাজ। সবার রঙে রং মেলানো নয়তো সহজ কাজ। পুজো পার্বণ, প্রেম পীড়িতে পেলেই একটু ফাঁক, সব কিছুতে রাজনীতি আজ গলাচ্ছে তার নাক। শত্রু মিত্র নানান ঢঙে হচ্ছে যে ঠিক দলের রঙে। সাজছে মানুষ রঙিন সঙ্গে পরে বিচিত্র সাজ। সবার রঙে রং মেলানো নয়তো সহজ কাজ। জীবনযাপন বদলে গেছে,
জীবনযাপন বদলে গেছে। কোথায় রসিক লোক? দেখতে পাচ্ছি কথায় কথায় ঘোঁট পাকানোর ঝোঁক। সোজা কথার সোজা মানে হচ্ছে বাঁকা কারা উফানে। ঘোড়াই বৃথা তার সন্ধানে জনারণ্য মাঝ। সবার রঙে রং মেলানো খুবই কঠিন কাজ। সবার রঙে রং মেলানো খুবই কঠিন কাজ। সত্যি তাই, সবার রঙে রং মেলানো এত সহজ নয়। বন্ধুরা, আমি কমেন্টসগুলো আজকে পড়ছি না এখন, তাহলে এদিকে একটু অসুবিধে হয়ে যাবে। আমি এগোতে থাকি। আর আজকে আমি বেছেছি একটি গল্পের নাম প্রসাদ। পুজোকে ঘিরেই এই গল্পটি, লিখেছেন অরিন্দম চট্টোপাধ্যায়। আমার চোখও একটু সমস্যা করছে, যে কারণে দেখায় একটু সমস্যা হচ্ছে। বন্ধুরা মাঝে মাঝে কিছু অসুবিধে হলে আমাকে মাফ করবেন। সন্দীপদা আছেন কোয়েলি, আছেন ক্ষমাদি, শুভ্রাদি এলেন, সবাই সঙ্গে থাকুন। সকলকে আমার শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম। আর দাদা তো আছেনই সঙ্গে। গল্পের নাম প্রসাদ। গোপীনাথ প্রশ্ন করলেন, আবার? কই না তো, বিলে বলল। একটু আগেই দেখলাম। আমাকে? হ্যাঁ, তাই তো মনে হলো। উত্তর না দিয়ে নিজের হাতের বাটি কোনো মতে সামলে হন করে মন্দির ছেড়ে বেরিয়ে গেল বছর 10-এর ছেলেটা। সব ঠিক আছে তো শ্যামাপদ? প্রসাদ কাউন্টারের সামনে এসে শ্যামাপদকে প্রশ্ন করলেন গোপীনাথ। আগে হ্যাঁ ঠাকুর, সব ঠিক আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনের মতোই প্রসাদ নেওয়ার লাইন বাড়ে। আশেপাশের এলাকা থেকে আসা মানুষের সঙ্গে ভিড় করেন দূরের ভক্তরাও। প্রণাম ঠাকুর। আরে আরে থাক 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 থাক। পায়ে হাত দিয়ে প্রণাম করতে আসা ভক্তকে কোনো রকমে আটকালেন গোপী ঠাকুর। কেমন আছেন? ভালো ঠাকুর। মেয়ের রেজাল্ট বেরিয়েছে ঠাকুর, পাশ করেছে। খুব ভালো, বাবা। এবার তবে কলেজ? হ্যাঁ, মেলা খরচ। বুঝেছি। আমি ডিএপি সাহেবের সঙ্গে কথা বলবো, ব্যবস্থা একটা হয়েই যাবে। আর বই খাতা যা লাগে আশ্রমের ট্রাস্টিদের বলবো, পড়া কিন্তু চালিয়ে যেতেই হবে। কথা শেষ করেই মন্দিরের দালানে ঝোলানো ঘড়ির দিকে চোখ পড়ল গোপীনাথের। বেলা 12টা। এখন গুরুদেবের সেবার সময়। যত তাড়াতাড়ি প্রসাদের লাইন শেষ হয়ে যায় ততই মঙ্গল। সব কিছু ঠিকঠাক চলছে দেখে তিনি নিশ্চিন্তে আশ্রমের ভিতরে গেলেন। প্রতিদিনের একই ছবি। এই নিত্যদিনের নরনারায়ণ সেবা সামলাতে দম ফেলার ফুরসত পান না গোপীনাথ। পরের দিনও একই সময়ে প্রসাদের লাইনের তদারকি করছিলেন তিনি। হঠাৎ চোখে পড়ল লাইনের একেবারে শেষ প্রান্তে হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে একটা রোগাটে ছেলে। উস্কো খুস্কো চুল, খালি গা, চামড়ার উপর থেকে পাঁজর গোনা যায়। গোপীনাথের যেন মনে হলো ছেলেটাকে তিনি একটু আগেও দেখেছেন প্রসাদ নেওয়ার লাইনেই। কি যেন নাম তোর? বিলে। মাথা নিচু করে উত্তর দিল ছেলেটা। গোপীনাথের মন বলছে আজকেই প্রসাদের লাইনে দেখেছেন ছেলেটাকে, একটু আগেই। তবে আবার কেন সে দাঁড়িয়েছে? পরের মুহূর্তেই মনে হলো আজ নয়, হয়তো কাল বা তার আগের দিন। কোমরে দড়ি বাঁধা হাফ প্যান্ট আর খালি গায়ে ছেলেটা রোজই দাঁড়ায় প্রসাদের লাইনে। তাই হয়তো ভুল হচ্ছে, মনের ভুল। শিবপদ, এদিকে কাজ শেষ হলে ঠাকুর ঘরটা গুছিয়ে দিও বলে ভিতরে গেলেন গোপীনাথ। মনের ভিতর খচখচানি থেকেই গেল। ছেলেটিকে তিনি চেনেন। মন্দিরের সামনেই ও ঠাকুরমা ভিক্ষে করে, ও রোজ আসে প্রসাদ নিতে। তবে কিছুক্ষণের মধ্যে নানা কাজের ব্যস্ততায় বিষয়টা তিনি ভুলেও গেলেন। প্রসাদ বিতরণ শেষ হলে সন্ধে পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। গুরুদেব নিজে হাতে সন্ধ্যারতি করেন। সব কিছু প্রস্তুত করে দিতে হয় গোপীনাথকেই। যাবতীয় কাজ শেষ করে যখন বিশ্রামের সুযোগ এলো তখন আবারও মনে এলো ছেলেটার কথা। ও কি আজ দুবার এসেছিল? কিন্তু কেন? গোপী ঠাকুর,
গোপী ঠাকুর বিশ্রাম করছেন? ঘরে এলো শিবপদ। হ্যাঁ, আরে না না, এসো এসোই, একটু শুয়েছিলাম। হাতের বইটা বন্ধ করলেন গোপীনাথ। ঠাকুর, রাতের ভোগের কথা কি আমি রান্নাঘরে বলে দেব? বাইরের ভক্তরা শুধু একবেলা প্রসাদ পায়। মন্দিরের সামনে যেসব গরিব ভিখিরি বাস করে তারা দুই বেলাই মন্দির থেকে প্রসাদ সংগ্রহ করে। তুমি একটু দাঁড়িয়ে থেকে দেখে নিও শিবপ্রদ, কেমন? ঠিক আছে ঠাকুর। অনুমতি নিয়ে শিবপদ ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। পিছু ডাকলেন গোপীনাথ। ওই ছেলেটির নাম কি যেন? কার কথা বলছেন ঠাকুর? ওই যে যার ঠাকুরমা ওই গেটের পাশে ভিক্ষে করে, বাচ্চা ছেলে, প্রসাদ নিতে আসে। ও, বিলে? কেন, কিছু হয়েছে? রাতেও আসে প্রসাদ নিতে? আচ্ছা আচ্ছা, ওর বাড়িতে আর কে কে আছে? ওর আর কেউ নেই ঠাকুর। বিলের মা গত বছর মারা গেল ডেঙ্গুতে, আর বাবা তো কবেই নিরুদ্দেশ। নিরুদ্দেশ? আশ্চর্য। কেন ঠাকুর, কিছু হয়েছে? না না না, কিছু না। আচ্ছা, পুজোর সময় যে বস্ত্র দান করা হয় তার কিছু এখন আছে না? হ্যাঁ ঠাকুর, গোডাউনে আছে কয়েকটা। শোনো, তুমি ওর মাপের একখানা জামার একখানা প্যান্ট বের করে ওকে দিয়ে দিও। খালি গায়ে আসে ছেলেটা। ঠিক আছে ঠাকুর। তবে পুজোর সময় একটা সেট ওকে দেওয়া হয়েছিল, এদের আপনি দিয়ে শেষ করতে পারবেন না ঠাকুর। যাই হোক, দিয়ে দিও। ছিঁড়ে গেছে হয়তো, তাই খালি গায়ে আসে। এখন মনে হলো রাতে দেখলে হতো, বিলে দুপাদ প্রসাদ নেয় কিনা। পরের মুহূর্তে মনে হলো কি হবে দেখে, মন্দিরের প্রসাদ যার যেমন খেতে ইচ্ছে করে সে তেমন খাবে। বিলের বাড়িতে আর কেউ নেই, তাহলে কার জন্য নিতে পারে অতিরিক্ত খাবার? এমন কি হতে পারে যে প্রসাদ খায় কিন্তু নিজে আসতে পারে না? নাকি সবই মনের ভুল? এসব ভাবতে ভাবতেই সারা দিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেন গোপী ঠাকুর। খুব ভোরে আচমকা হইচইয়ের শব্দে ঘুম ভেঙে গেল। প্রতিদিন সকালে শুরু হয় মন্দির ধোয়া মোছার কাজ। এই সময় থেকে শুরু হয় গোপীনাথের ব্যস্ততা। গুরুদেবের নির্দেশ, প্রতিটি কাজ নিখুঁত হওয়া চাই। মন্দিরের চাতাল, সিঁড়ি থেকে শুরু করে প্রতিটি কোণা জনাচারেক ভক্ত মিলে পরিষ্কার করে প্রতিদিন। তারপর শুরু হয় বাগান পরিচর্যার কাজ। গোপীনাথ নিজে হাতে ফুল তোলেন, মালা গাঁথেন। সকলেই জানেন গুরুদেবের পরে আশ্রমের দায়িত্ব পাবেন গোপীনাথ। কি ব্যাপার, এত হইচই কেন? গোপীনাথ আসতেই সবাই চুপচাপ। ঠাকুর, ঠাকুর हम नहीं जानते, कैसे घुस गया ठाकुर, ঠাকুর মাফ कर दीजिए। এগিয়ে এসে হাত জোড় করে বলল দারোয়ান হনুমন্ত সিং। তুমি নেই জানতে? তুমি নেই জানতে মানেটা কি? সারা রাত শুধু ঘুমোবে? গুরুদেব এসব অনাচার জানতে পারলে আর তোমার চাকরি থাকবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে, এত হইচই করো না। গোপীনাথ হাত তুলে সবাইকে চুপ করতে বললেন। জানা গেল গোটা চারেক কুকুরের বাচ্চা হনুমন্ত সিংয়ের নজর এড়িয়ে গেটের ফাঁক দিয়ে ঢুকে মন্দিরের চাতালে গুটিসুটি মেরে ঘুমিয়েছিল। তাদের তাড়াতে গিয়েই যাবতীয় শোরগোল। তাড়া দিতেই বাচ্চাগুলো এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিয়েছে। একটা বাগানের দিকে ছোটে তো আর একটা সিঁড়ি বেয়ে বিগ্রহের দিকে উঠে যায়। হইচই শুনে লাঠি হাতে বেরিয়ে এসেছে হনুমন্ত সিং। সারা রাত পাহারা দেওয়ার পর সবে সে ঘুমোতে গিয়েছিল। তাকে সামনে পেয়েই বাকিরা একচোট শাসন করে নিয়েছে। তোমরা সবাই এখন ছোটাছুটি থামাও, আমি দেখছি। গোপীনাথ রান্নাঘর থেকে বাটিতে করে মুড়ি নিয়ে এসে ডাকতেই বাচ্চা কুকুরগুলো তার দিকে ছুটে এলো। তারপর মহানন্দে লেজ নেড়ে নেড়ে প্রাতরাশ সারতে লাগলো। সকালের কাজ শেষ হতে হতেই চলে এলো পুজোর সময়। তারপর আবার প্রসাদ বিতরণ। অন্য দিনের থেকে আজ ভিড় কিছুটা কম। ভোগের কাউন্টারের সামনে চোখ বুলে নিল গোপীনাথ। দড়ি লাগানো হাফ প্যান্ট আর খালি গায়ে লাইনে নিজের বাটি হাতে দাঁড়িয়ে বিলে। শ্যামাপদ, সব ঠিক আছে তো?
প্রতিদিনের নিয়ম মতো প্রসাদ কাউন্টারে খবর নিয়ে নিলেন গোপীনাথ। তারপরে এগিয়ে গেলেন আশ্রমের গুদাম ঘরের দিকে। সেখান থেকে বেছে একটা জামা নিয়ে এসে দেখলেন বিলে ততক্ষণে প্রসাদ নিয়ে চলে গিয়েছে। ইতিমধ্যেই ভিতরে ডাক পড়ল গোপীনাথের। গোপীনাথ, গোপীনাথ, উৎসবের সময় হয়ে এলো। দেখো নিয়ম নিষ্ঠায় যেন কোনো ঘাটতি না থাকে। মনে রাখবে, গৃহস্থের পক্ষে যা শুদ্ধতা, পালনীয় ব্রহ্মচারীর পক্ষে সেটা দ্বিগুণ, বানপ্রস্থাশ্রমীর পক্ষে 3 গুণ, আর সন্ন্যাসীর পক্ষে সর্বোচ্চ 4 গুণ। তাই কোনো ভুল যেন না হয় পূজায়, এবং উৎসবে যাতে ঠিকঠাক সব কিছু চলে তুমি নজর দিও। মনে করিয়ে দিলেন গুরুদেব। আপনি আপনি চিন্তা করবেন না গুরুদেব, কোনো অনিয়ম হবে না। গুরুদেবের ঘর থেকে বেরিয়ে মন্দিরে যাওয়ার পথে আবার চোখে পড়ল প্রসাদের লাইনে। সারির শেষজনকে দেখে চমকে উঠলেন গোপীনাথ। বিলে? তার মানে আগের দিন তার সন্দেহই ঠিক ছিল। সে দুবার করে প্রসাদ নেয়। ধমক দিতে গিয়েও আটকে গেলেন গোপীনাথ। বিষয়টা আগে বোঝা দরকার। গোপীনাথ আন্দাজ করার চেষ্টা করলেন। বিলের ঠাকুমা নিজে প্রসাদ নিয়ে গিয়েছে আজ, পাশেই বসে সে তখনও খাচ্ছে। ওর বাড়িতে আর কেউ নেই। ওইটুকু ছেলের অত বেশি খাবার প্রয়োজন হওয়ার কথাও নয়। তাহলে ভাবতে ভাবতেই বাটি ভর্তি করে খিচুড়ি নিয়ে আশ্রম ছেড়ে বেরিয়ে গেল বিলে। কৌতূহল চেপে রাখতে পারলেন না গোপীনাথ। তিনিও পিছু নিলেন। রাস্তা পেরিয়ে সরু গলি, গলির শেষে আবর্জনা স্তূপ। তিনি বিলেকে অনুসরণ করে উপস্থিত হলেন তার ঝুপড়ির সামনে। গাছের তলায় বেড়া, চটের বস্তা আর বাতির ফ্লেক্স দিয়ে বানানো ঝুপড়ি। সেই ঝুপড়ির সামনে গিয়ে বাটি নামিয়ে রাখল বিলে। খবরের কাগজ পেতে ঝুপড়ির সামনে বেশ পরিপাটি করে খিচুড়ি ভাগে ভাগে ঢেলে দিল 4টে ভাগে। আড়াল থেকে দেখতে লাগলেন গোপীনাথ। কি করতে চাইছে ছেলেটা? ভাবতে না ভাবতেই গোটাচারে কুকুরের বাচ্চা ছুটে এলো প্রসাদের দিকে। এ কি কাণ্ড! এই কুকুরের বাচ্চাগুলোই তো সকালে আশ্রমে ঢুকে মহা গণ্ডগোল বাঁধিয়েছিল। এ তো অনাচার। গুরুদেব জানতে পারলে রক্ষা থাকবে না। গোপীনাথ খুব রেগে গেলেন। ততক্ষণে কুকুরগুলো কাগজের উপর রাখা খিচুড়ি খেতে শুরু করে দিয়েছে মহা আনন্দে। তারপর এক পাশে মাটিতে বসে একটু আগেই আনা খিচুড়ি বের করে ঝুপড়ির ভিতর পরম তৃপ্তিতে খাচ্ছে বিলে। ধমক দেবেন বলে 2-1 পা এগিয়েও গেলেন তিনি। তারপর থেমে গেলেন গোপীনাথ। কি পরম তৃপ্তিতে খাচ্ছে বাচ্চাগুলো! মায়া হলো তার। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে আশ্রমের দিকে ফিরে যাচ্ছিলেন, কিন্তু আবারও ফেরত এলেন। পিছনে ফিরে মহানন্দে তখন বিলে খাচ্ছে। ততক্ষণে খাওয়া শেষ করে বিলের পুরনো জামার উপর গুটিসুটি মেরে 2টো কুকুর শুয়ে পড়েছে। বাকি 2টো গোপীনাথকে দেখে অকারণেই লেজ নাড়তে লেগেছে। তুই প্রতিদিন আশ্রম থেকে প্রসাদ নিয়ে আসিস এই কুকুরগুলোর জন্য? চমকে উঠে গোপীনাথের দিকে তাকালো বিলে। সে ভাবতেও পারেনি স্বয়ং গোপী ঠাকুর তার ডেরায় এসে উপস্থিত হয়েছে। কয়েক মুহূর্ত চুপচাপ থেকে বলল, না মানে আনি অল্প করে। তাহলে শ্যামাপদ যেটা বলে সেটাই ঠিক। কি বলে ঠাকুর? বলে তুই রোজ 2বার করে খাবার নিস। আসলে ওদের মা কদিন আগে বড় রাস্তায় গাড়ি চাপা পড়ে মরে গিয়েছে তো, তাই। কি বলবেন ভেবে পেলেন না গোপীনাথ। একবার মনে হলো এটা ঠিক নয়, অনাচার। আবার মনে হলো খিদের সামনে কিসের নিয়ম? এই পৃথিবী যতটা মানুষের, ঠিক ততটাই অন্য সমস্ত প্রাণীরও। ঠিক আছে, কাল থেকে রানমণি ঠাকুর, আমার থেকেই ওদের দেব। আজ ওদের ছেড়ে দাও ঠাকুর। কাঁদো কাঁদো গলায় পড়ল বিলে। গোপীনাথ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার চোখের কোণেও জল। কোনো রকমে সামলে নিলেন নিজেকে। মনে পড়ল, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এদিক ওদিক তাকিয়ে
ফিসফিস করে বললেন, বেশ বেশ, তুই নিয়ে আসিস, কিন্তু কেউ যেন বুঝতে না পারে। আর শোন, সন্ধেবেলায় আমার কাছ থেকে একটা জামা নিয়ে আসিস, রাখা আছে তোর জন্য, কেমন? কুকুরের বাচ্চাগুলো কি বুঝলো কে জানে, লেজ নাড়তে নাড়তে বিলের গা চাটতে লাগলো মহানন্দে। শোনালাম গল্প প্রসাদ, একটু বড় গল্প, আমি একটু সম্পাদনা করার চেষ্টা করেছি, কিন্তু তবুও একটু বড়ই হলো, শোনালাম আপনাদের। আসলে আজকেও তো ঠাকুর পুজো, দোল, তার সঙ্গে এই দোলকে মিশিয়ে দিলাম, প্রসাদ খাওয়ার আনন্দকে মিশিয়ে দিলাম। আর এই গল্পটি পড়তে পড়তে মনে হলো আপনাদের আরেকটি পুজো নিয়ে লেখা শোনায়, তারপর নাটকে যাব। কারণ এটি লিখেছেন আমার অন্যতম গুরু শ্রদ্ধেয় স্বরাজ বসু। আসলে আমি এখন সৌমেনদার কাছে প্রশিক্ষণ নিচ্ছি বেতার নাটকের। এর আগে আমার গুরুরা হলেন শ্রদ্ধেয় সুরাজ মুখার্জি, শ্রদ্ধেয়া ব্রতদী বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় স্বরাজ বসু, শ্রদ্ধেয় উৎপল কুণ্ডু। আর সতীনাথ দার সঙ্গে প্রচুর, বেশ অনেকগুলি বছর কাজ করতে করতে আমি অনেক শুনেছি, অনেক কিছু শিখেছি, অনেক পেয়েছি। আর কর্মশালা করতে করতে জগন্নাথ দা, উর্মিদি, রত্নাদি, বিজয়লক্ষ্মীদি, সত্যপ্রিয়দার সঙ্গে কাজ করতে গিয়ে, এইসব মানুষদের সঙ্গে কাজ করতে করতে আমি অনেক কিছু শিখেছি। এরা সবাই আমার গুরু। সব গুরুকে আমার পক্ষ থেকে আজ প্রণাম জানাই। আমি যে লেখাটি পড়ব এটি স্বরাজ বসুর লেখা। আমার সৌভাগ্য হয়েছিল তার কাছে কিছুদিন শেখার। এটির কোনো নামকরণ নেই, নামকরণ আমিই দিয়েছি হারিয়ে পাওয়া। আমার ছোট বোন টুম্পাকে তো চেনেন, কি দুষ্টু কি দুষ্টু। এই তো এবার পুজোর সময় বায়না ধরলো আমার সঙ্গে যাবে ঠাকুর দেখতে। আমি যত বলি যে অত ভিড়ের মধ্যে গেলে তুই হারিয়ে যাবি, তো কে শোনে কার কথা। শেষ পর্যন্ত নিতেই হলো সঙ্গে। পুজোর সময় কলকাতায় কীরকম ভিড় হয় সে তো জানিনি। সেই ভিড়ের মধ্যে আমি ওর হাত ধরে আছি, আর ও একবার জোর করে হাত ছাড়িয়ে নিচ্ছিল, বলছে আমি বড় হয়ে গেছি না। আচ্ছা বলুন তো, বয়স মোটে 5, ওর কি বল। যাচ্ছি যাচ্ছি, হঠাৎ একসময় ভিড়ের মধ্যে ও আমার হাত ছাড়িয়ে উধাও। আমি ওকে দেখতেই পাচ্ছি না। অনেক মানুষের ঠেলাঠেলির মধ্যে আমিও এগুচ্ছি, ডাকছি চিৎকার করে, টুম্পা টুম্পা। কোনো সাড়া নেই। সর্বনাশ, গেল কোথায়? টুম্পা না, সাড়া নেই তো। এমন সময় হঠাৎ কারো সব চিৎকার করে উঠলো, গেল গেল গেল, বাচ্চা মেয়েটা করে বাসের তলায়। হায় ভগবান! আমার মাথা ঘুরতে লাগলো, দু চোখ অন্ধকার, আর আমার কিচ্ছু মনে নেই। পরদিন জ্ঞান হতে দেখি আমি শুয়ে আছি আমাদের বাড়ির খাটে। আমার মুখের সামনে আমার মায়ের মুখ, মায়ের দু চোখে জল। আমার মনে পড়ে টুম্পার কথা। আমি কেঁদে উঠলাম, মাগো মাগো, আমি কেন বেঁচে রইলাম মা, আমি কেন বেঁচে রইলাম। হঠাৎ পায়ের কাছ থেকে কানে এলো একটা কচি গলা। কেন আবার আমাকে নিয়ে ঠাকুর দেখবি বলে? আমি ধরপড় করে উঠে বসলাম। টুম্পা! ও মিটমিট করে হাসছিল, আমার দু চোখে জল। আনন্দে তখন আমার সারা গা কাঁপছে। আমি আমি দু হাতে ওকে বুকে জড়িয়ে ধরলাম। আচ্ছা আচ্ছা বলুন তো, কিরকম দুষ্টু আমার টুম্পাটা।
শোনালাম স্বরাজ বসুর রচনা। এবার একটু দুঃখ এবং আনন্দের কবিতা শোনালাম। এবার আরেকটি রচনা শোনাতে খুব ইচ্ছে করছে। আচ্ছা বলুন তো, গরম তো খুব, এদিকে ভোটের গরম, ওদিকে প্রকৃতির গরম, তাই ভয়ঙ্কর গরমের মধ্যে আপনার কি বাড়ি বসে ইচ্ছে করছে না কুলপি মালাই খেতে? নিশ্চয়ই ইচ্ছে করছে, ছোট বড় সকলের। 8 থেকে 80 কুলপি মালাইয়ের কথা বললে একদম জিভ বের করে জিভে জল এসে যায়, এক পায়ে খাড়া। আমিও। আর বুড়ো মানুষদেরও কিন্তু ইচ্ছে করে। আমাদের মধ্যে কি কেউ বুড়ো আছেন? না, কেউ বুড়ো নেই। এতক্ষণে শর্মিষ্ঠা এসছে। শর্মিষ্ঠা বুড়ো না, বুড়ি। যাই হোক, শর্মিষ্ঠা হয়তো রেগে যাবে, কিন্তু রাগ করো না, তোমাকেই সামনে আমি বললাম। যাই, একটু বিভ্রাট হয়েছিল, আমি আবার ফিরে এসেছি। আশা করছি অসুবিধে হচ্ছে না। এবারে যেটি আমি শোনাবো আপনাদের, গত 25 তারিখ ছিল কবি সুনির্মল বসুর জন্মদিন। একদম প্রথমে আমি শুনিয়েছি সুনির্মল বসুর ছেলে অভিক বসুর কবিতা, অভিকদার কবিতা শুনিয়েছি। এবার শোনাবো আমার এক প্রিয় কবি সুনির্মল বসুর এই ছড়াটি, বুড়োর শখ। আচ্ছা করে কাঁধের উপর বাগিয়ে নিয়ে থলি, বরফওয়ালা ফিরছে হেঁকে রাস্তা অলি গলি। বড় কলপি বড়, সস্তা বড়, পস্তাবে না খেলে। দৌড়ে শো দৌড়ে শো জোয়ান বুড়ো ছেলে, একবারটি চেখেই দেখো, বলছি রসিক চুড়ো। বৃদ্ধ খেলে জোয়ান হবে, জোয়ান হবে বুড়ো। থুত্থুর এক বুড়ো ছিল বাড়ির তাওয়ায় বসে, চুপটি করে হুঁকোতে টান মারছিল সে কষে। বয়স হবে 4-20 তার, চুল দাড়ি সব পাকা। আজও বুড়োর স্বাদ মেটেনি, মাথায় টেরি বাঁকা। দেখতে ভালো পায় না চোখে, তুবড়ে গেছে গাল। তবু বুড়োর স্বাদ মেটেনি, ঠোঁটটি পানেই লাল। বড় পোলা হাঁকছে, বড় খাও যদি তবে, জোয়ান হবে বৃদ্ধ, আবার বৃদ্ধ জোয়ান হবে। এই কথাটা শুনতে পেয়ে হুঁকোটি তার রেখে থুত্থুরে সেই বুড়ো মোদের বললে তাকে ডেকে, এই দিকেতে এসো বাছা, দাও তো দেখি দুটো, পরখ করি তোমার কথা সত্য কিংবা ঝুটো। এই না বলে বরফ কিনে হজম করে শেষে বললে মালাই ওলাই ডেকে, একটুখানি কেসে, কই গো বাবু, খেলাম বটে, জোয়ান হলুম কই। বরফওয়ালা বললে, বাবু ব্যাপারখানাই ওই, একটি বরফ আপনাকে জোয়ান করেছিল, আর একখানা ফিরে আবার বুড়োই করে দিল। প্রথমেতেই বলেছিলুম খাও গো যদি তবে, জোয়ান হবে বৃদ্ধ, আবার বৃদ্ধ জোয়ান হবে। তাহলে এবার থেকে আপনারা বেশি বেশি করে কুলপি মালাই খান, বরফ খান, আর বৃদ্ধ থেকে জোয়ান হন, কিংবা জোয়ান থেকে বৃদ্ধ। এবার একেবারে শেষ পর্যায়ে যাচ্ছি একটি নাটক নিয়ে। সবাই আছেন, অনেক কমেন্টস করছেন,
সকলকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম। প্রদীপদাও এসছেন। প্রদীপদার কবিতা একেবারে প্রথম দিকে আমি শুনিয়ে দিয়েছি, প্রদীপদা শোনেননি হয়তো। যাই হোক, প্রদীপদার সঙ্গে আছেন, আমার শ্রদ্ধা নেবেন প্রদীপদা। এখন যেটি শোনাবো কেমন লাগবে জানি না, তবে শোনাবো। মনোজ মিত্রের লেখা আমি মদন বলছি। একটি চাকরের কথা, চাকরের মুখ দিয়ে সমস্তটুকু গেছে। মিথিলাদিও আছেন, মিতাদি আছেন, ক্ষমাদি আছেন। আমি মদন বলছি। ভজদারি বাবা, লখদারি বাবা, জপদারি বাবার নাম রে। যে জন দাড়ি বাবা ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজদারি বাবা, জপদারি বাবা, লখদারি বাবার নাম রে। ভজদারি বাবা। বাবা, বাবা গো, নারী বাবা গো, একটাবার কৃপা করো গো। আমি মদন, তোমার পদাঘাত প্রাপ্ত ভৃত্য মদন। বাবা গো, নিজ বুদ্ধি দোষে তোমার শ্রীচরণের নাতিকে আজ আমি পিতৃহারা চাকছি গো। বাবা গো, তোমার আশ্রমে কি আড়াই মামির না ছিলাম গো? বেলের পানা চেটে চেটে কেমন কোলা ব্যাগের পোনাটি হয়েছিলাম গো। বাবা, বাবা গো, একখান চাকরি ছুটিয়ে দাও বাবা। বাবা দাড়ি বাবার চরণে সেবা লাগে। বাবা দাড়ি বাবা। শোনেন শোনেন বাবু মশাই, শোনেন দিয়া মন, দাড়ি বাবার মাহাত্মে আজি গাহিছে মদন। বাবু মশাই গো, ভগবানের দুধ খেয়েছেন কখনো? গরুর না, মোষের না, বাঘেরও না, খোদ ভগবানের দুধ। আচ্ছা বলেন তো বাবু মশাইরা, ভগবানের দুধ কোথায় মেলে? আগে গরু ছাগলের দুধ মেলে বাঁটে, ভগবানের দুধ মেলে দাড়িতে। আগে হ্যাঁ, একেবারে পাকা দাড়িতে। সে যা দাড়ি না, হাই বাপ, লম্বায় প্রায় হাত তিনেক লম্বা, আর তেমনি ঘন বুনুনি। সে দাড়ি মোছড়ালে ছলাৎ ছলাৎ করে দুধের পিচকারি ছুটবে আগে। আহা, দাড়ি তো নয়, যেন হরিণ ঘাটার খাঁটাল। বাবু মশাই গো, সংসারে কষ্ট পাচ্ছেন, শোকতাপ পেয়েছেন, বিজনেসে লোকসান খাচ্ছেন, চাকুরিতে প্রমোশন পাচ্ছেন না, কিংবা আমি যারে ভালোবাসি সে তো আমারে ভালোবাসে না, জাহান ছুটে গিয়ে দাড়ি বাবার পায়ে করে চাপটে ধরেন। আপনার ওপর যদি তার প্রেম জন্মায় তো বেঁচে গেলেন যাত্রা। বাবা খালি দাড়িখানার ওপর দিয়ে একবার হাত বুলিয়ে যাবেন, আর দেখবেন কি আশ্চর্য, দাড়িবে টুকটুক টুকটুক করে দুধ ঝরে পড়ছে। খান, খেয়ে ফেলুন, ভক্তি ভরে ঢোক করে গিলে ফেলুন, দেখবেন আপনার সর্বকষ্ট কর্পূরের মতো ফুটে গেল। যা পাবার নয় তাও পেয়ে গেলেন। এ কি তোমার আবার দাড়ি? তবে হ্যাঁ, হুট বলতে বাবার দুধ পাবেন না তা বলে। সেই ভোর রাত্রে, বুঝলেন বাবুসাইরা, সেই ভোর রাত্রে আশ্রমে মস্ত লাইন, ঘটি বাটি ডেকচি হাতে দুধের লাইন, ছোড়াছুড়ি। বুড়ো বুড়ির সে কি আকুলি ব্যাকুলি। দর্শন পাবা মাত্র এক একজন একেবারে কাটা কলা গাছের মতো বাবার পায়ের উপর শটান। আর আমার বাবা, দাড়ি বাবা, তখন সিংহাসনে বসে, সিংহাসনে বসিয়া বাবা তাকিয়া দিয়া ঠেস। সিংহাসনে, সিংহাসনে বসিয়া বাবা তাকিয়া দিয়া ঠেস। ধূপ ধুনা উড়ে বেড়ায়, জয় গুরু আবেশ। কণ্ঠে দোলে মুক্তা মালা, পায়ে সোনার চটি, গলা সরু পেটটি মোটা, বাবা যেন ঘটি। মুচকি মুচকি হাসেন বাবা, যেন ধ্রুব তারা। চক্ষু সে নয়, তাল শ্বাস দুটি যেন জল ভরা। বাবা, বাবা গো, এক বুড়ো দাদু ডাকছেন বাবা, বাবা,
বাবা গো! শোনা মাত্র বাবার শ্রীঅঙ্গে তরঙ্গ ভেঙে পড়ে, জল ভরা তাল শ্বাস দুটি আস্তে আস্তে খুলে যায়। কে কে ডাকিলি দুঃখী তাপি পথহারা বালক? কি চাকিলি? আগে এক চামচে দুধ। কেন চাকিলি? আগে সম্প্রতি রিটায়ার করেছি কিনা? বুঝিলাম রিটায়ার করিনি। এখন দিন না কাটিতে চাহিল, ছেলেদের সহিত বনি বনানা কইল, পত্নীর সহিত খেটিমিটি বাঁধিল, অন্তর্যামী হৃদয় স্বামী ঠিক ধরেছ। ধরিব এইটুকু যদি না ধরিব, তবে আমি কেন দাঁড়ি বাবা, তুই কেন দাঁড়ি চাঁচা রে? অহো অহো, তোর দুঃখে আমার বক্ষ ফাটিল, চক্ষু স্লিপারি হইল। অহো অহো। তার প্রভিডেন্ট ফান্ডের টাকা পাইলি? পেয়েছি বাবা, মোট 30 লাখ। ওহো ওহো, 30 lakhs। ও ও, ব্যাস, বাবার সমাধি হয়ে গেল। এইবার তিনি ভগবানের সঙ্গে কনফারেন্স করছেন কি করে বুড়ো দাদুরে উদ্ধার করা যায়। যা, বাড়ি গিয়া টাকা লইয়ায়, পুরো 30 লাখ আমার পদতলে রাখিয়া তুই রোজ দাড়ি চুষিয়া দুধ খাইয়া যাইবি, দেখিবি পথ পাইয়া গেলি। শোন রে, দ্বারা পুত্র পরিবার বাধা দিবে, শুনিবি না, জানিবি সবই আমার কারবার। আজি হইতে আমি তোর, তুই আমার, আমার দুগ্ধ তুই খাইবি, তোর মাল করি আমি খাইব। নে টান, দাড়ি টানিয়া দুধ খা অনাথ পুত্র আমার। ব্যাস, বুড়ো বাবু পুরো 30 লাখ বাবার পায়ে রেখে চুকচুক চুকচুক করে দাড়ি চুষে বেরিয়ে গেলেন। আর একবার যে চুষলো, জন্মের মতো সে ফাঁসলো। এ কি তোমার আবার দাড়ি? এ দাড়ি সরসরি যে খেয়েছে সেই বুঝেছে তাড়ি খেলেও এত নেশা হয় না গো। তো দাড়ি বাবার দুধের লাইনে আগে ডাক্তার, হাকিম, উকিল, খুনের আসামি থেকে সিনেমার হিরোইন মানে পঞ্চায়েত প্রধান পর্যন্ত সব মালদার পানি দেখতে পাবেন। ভক্ত রত্নাকর সাধুকা এক গাড়ি রসগোল্লা নিয়ে 7 সকালে বাবার পায়ের কাছে এসে হাজির। বাবা বাবা, কে কে আসিলি? আবার রত্নাকর আসিলি? সরিষা তৈলের বিজনেস কেমন চালাইলি? সবই তো তুমি জানো বাবা। বুঝিলাম সরিষা তৈল গুম করিলি, বাজারে না মিলিল, দাম বাড়িল, তুই রাশি রাশি কামাইলি। সবই তো তোমার ইচ্ছার যোগাযোগেই হচ্ছে বাবা। এই কথাটাই সার জানিবি। তুই যা করিবি তার পশ্চাতে আমার কলকাঠি রহিল। যা, চালাইয়া যা, পাপের কথা ভাবিবি না, শোধন করিয়া দিব। মাসে একবার করিয়া আসিয়া চুষিয়া যাইবি আর লুটিয়া খাইবি। তো আমি একদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা তোমার দুধ খেয়েও রোগীরা সব পটল তোলে কেন? বাবা মুচকি মুচকি জোৎস্না বিলিয়ে বললেন, ঠিক মতো চুষিতে না পারিল, মূর্খ মদন, দাড়ি বাবার দুগ্ধ জানিবি মহাবলকারক। তক্ষুনি বুঝে গেলাম বাবু মশাইরা, প্রকৃতপক্ষে দাড়ি বাবার দুগ্ধ হলো শাবলকারক। শাবলের মতো পাকস্থলিতে ঢুকে কোথাল হয়ে বেরিয়ে আসে। তো মহাবাবা দাড়ি বাবার আমদানি পাতির কতগুলো সিজন আছে আজকে। ইনকাম ট্যাক্স ধরপাকড়ের সিজন, ভোটের সিজন, আর এই মন্ত্রিসভা গড়ার সিজন। এই মন্ত্রিসভা গড়ার সিজনে ভিড় সাক্ষাতে প্রাণ বেরিয়ে যায় আজকে। যতজন এমএলএ
ততজন দাবিদার। গোবরা বাবু তো বাবার পা ছেড়ে এক দণ্ডও নড়েন না। বাপি বাপি, এবার কি মিনিস্টার হতে পারবো বাপি? সে কি রে গোবরা, আমায় অবিশ্বাস করিলি? কেন করবো না বাপি? সেই 90 সাল থেকে তোমার দাড়ি চুষে আসছে, আজ 30 বছর কেটে গেল, এখনো গদির মুখ দেখলাম না। এখনো যদি না মিনিস্টার হই তো কবেই বা দেশ সেবা করবো, আর কবেই বা আমার ইনভেস্টমেন্ট সুদে আসলে তুলে নেবো বাপি? আগে গোবরা বাবু দেশ সেবা করবেন বলে একটা টাটিয়ে রয়েছে, তো মিনিস্টার না করলে কি করে দেশ সেবা করেন? তাই গোবরা বাবু রোজ এসে ঘন্টার পর ঘন্টা বাবার দাড়ি চুষে দুধ খেয়ে যান। তো আমিও তককে তককে রইলাম, ও দুধ আমারও খেতে হবে। চাকরগিরি করে জনম কাটছে, এ দাসত্বের কবল থেকে মুক্তি চাইগো। যে দুধ 30 বছর পরে গোবরারে মন্ত্রী বানাবে, 30 জন্ম পরেও কিছু মদনের মুক্তি দেবে না। একদিন দাড়ি চুষবই চুষব। বাপি বাপি, কে কে আস? এ কি রে গোবরা, তোর এমন শুকনো দেখিতেছি কেন? কি হইল? এবারেও হলো না বাপি, আমায় ওরা মন্ত্রিসভায় নিল না। অখো অখো, এবারেও ঢুকিতে না পারিলি। তুমি কি করলে বাপি? তোমার পেছনে এত মাল করি ঢাললাম, কি করিব কি করিব? আমি যেমন তোর টাকা খিচিলাম, তেমনি আমিও তো দাড়ি ছাড়িলাম। তুই তো বেটা আচ্ছা মতো চুষিতে না পারিলি। ও আচ্ছা মতো চুষতে হবে বলেই আর কথা নেই, খপ করে গোবরা বাবু দাড়ির গোছা টেনে নিয়ে চু চু করে টানতে লাগলো। সে কি টান হাই বাপ! চু চু, কবে মন্ত্রী হব, চু, কবে বাড়ি গাড়ি করবো, চু, কবে স্বজন পোষণ করবো। এবার সে গোবরা বাবু টানছে, ওবার সে বাবা টানছে। ওহো ওহো, কি করিস? কত জোরে টানিতে লাগলি গোবরা, ছাড়। চু, ছাড়িয়া দে, সমূলে চিড়িয়া যাইবে, তখন আর দুধ তো পাইবি না। চু, আর ছাড়ে, এরে কই মন্ত্রী হবার টান। চু, और जोरे खेयो, चू, और थोड़ा खेयो, चू, और जोरे खेयो। থামা থামা মদন, পাগলের থামা। আমি দেখলাম তাই তো, এই যে টান, এতে সাগরও শুকিয়ে যাবে। পগারে, দুধ যদি ফুরিয়ে যায় মদনের মুক্তির কি হবে? কিসের আশায় দাড়ি বাবার পদসেবা করলাম একদিন। এক টানে গোবরার মুখ থেকে দাড়ির গোছা কেড়ে নিয়ে আমিও মুখে পুরে দিলাম টান। আগে রাম টান, টানতে টানতে সেই দাড়ির গোছা আমার হাতে উঠে এলো, আমার হাতে উঠে এলো। তক্ষুনি দেখি, বললে বিশ্বাস করবেন না বাবু মশাইরা, দাড়ির মধ্যে দুধের থলি, দুধের স্পঞ্জ। বগারে, স্পঞ্জে করে দাড়ির আড়ালে দুধ লুকিয়ে রেখেছে। বাবু মশাই, সেই শিশুকাল থেকে ভগবানে মোর খুব ভক্তি। সব্যত্যাগী সাধু সন্ত দেখলে মাথা মন নত হয়ে আসে। আর সে আমারই ফাটা কপালে জুটলো কিনা এই ঝুটা গুরু হরমজাদা। আমার পাছায় একটা লাথি কষিয়ে বললেন, দাড়ি ছিঁড়িলি, এখন আমি কি করিব? কি আর করিবে? নিজের দাড়ি নিজের মুখে পুড়ে চুষিবে, বেটা ঝুটা গুরু। বাবু মশাই, গুরুনিন্দা মহাপাপ, জানে সর্পলোক, অশেষ দুর্গতি তাকে, আছে পুত্র শোক। কিন্তু যদি ভ্রান্তি বসে ম্যাজিক গুরু ধরেন, সপরিবারে নরক বাস ঝাড়ে বংশে মরেন। এতে কহিয়ায় আজি করি সমাপন, দাড়ি বাবার কেলে কাঁড়ি ফাটাইষ্টি মদন। এতে কহিয়ায় আজি করি সমাপন, দাড়ি বাবার কেলে কাঁড়ি ফাটাইষ্টি মদন। ভজ দাড়ি বাবা, লখ দাড়ি বাবা, জপ দাড়ি বাবার নাম রে। ভজ দাড়ি বাবা, লখ দাড়ি বাবা, জপ দাড়ি বাবার নাম রে। গুরুদেবের কথা শুনিয়ে দিলাম,
দাড়ি বাবার কথা শুনিয়ে দিলাম। একেবারে শেষ করব রবীন্দ্রনাথকে দিয়ে, আর এক দাড়ি বাবাকে দিয়ে, আসলে দাড়িশ্বর। নাসিক হইতে খুড়ার পত্র। এতক্ষণ আপনারা আমাকে যেভাবে সহ্য করেছেন, আমাকে অনেক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন, আপনাদের আশ্রয়, প্রশ্রয়, শুভেচ্ছা সব মিলিয়ে আমি কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। আমার শ্রদ্ধা প্রণাম জানাবো, আর শেষ করব একেবারে কবিতা দিয়ে, নাসিক হইতে খুড়ার পত্র। कलकत्ता में चला गए रे सूरन बाबू मेरा, कलकत्ता में चला गए रे सूरन बाबू मेरा, सूरन बाबू आसल बाबू शकल बाबू को शेरा, खूरा सबको काइको ने की पतियाव है जो बच्चा, महीना भर कुछ खबर मिले ना ये तो ने की अच्छा, टपल टपल कहाँ टपल रे, टपल टपल कहाँ टपल रे कपल कमरा मंद, सकाल बेलाते ना की मिलता टपल को नाम गंध, घर को जाके काई को बाबा तुमसे हमसे फरकत, दो चार कलम लिख देंगे इसमें क्या है हरकत, प्रोबास को एक सीमा पर हम बैठ के आछी एकला, सूरी बाबा को बसते आँख से बहुत पानी निकला, सर्वोदामन कैमन कटता के दे उठता हृदय, भात खाता स्कूल जाता सूरन बाबू निर्दय, मुनका दुखे हु करके निकले हिंदुस्तानी, असंपूर्ण ठिकता काने बंगला को जवानी, मेरा ऊपर जुल्म करता, मेरा ऊपर जुल्म करता तेरी बोकिन बाई, की करेंगा कोथाय जाएंगा भेबे ना की पाई, बहुत जोर से गाल टिपता दोनों आंगली देके, बिलाती एक पोईने बजना बजता थे के, कभी कभी निकट आके ठोट में चिमटी काटता, कांची लेकर कोकरा कोकरा चुलकुलो सब छाटता, जज साहेब कुछ बोलता नहीं कि रखा करबे केटा, कहाँ गए रे जज साहेब की बेटा, गाड़ी चढ़ के लाठिन पढ़ के तुम तो जाता है स्किल, ठोटे ना के चिमटी खा के कमरा खुद मुश्किल, এদিকে আবার पार्टी होता खेलने को भी जाता, जिम खाना में हिम जिम एवं थोड़ा बिस्किट खाता, तुम चारा कोई समझे ना तो कमरा दूर बसता, बौखिन तेरी बहुत में नहीं खिलखिल करके हंसता, बौखिन तेरी बहुत में नहीं खिलखिल करके हंसता, चिट्ठी लिखियो माँ के दियो बहुत बहुत सालाम, আজকের মতো তবে বাবা বিদায় হকে গেলাম, আজকের মতো তবে বাবা বিদায় হকে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর সবাই কাব্যপথিকের এই আন্তর্জালিক কাব্যপথিক অনুষ্ঠানে থাকুন, আর আমাদের যারা বন্ধুরা সঙ্গে থাকেন, অনুষ্ঠান করেন, করতে থাকুন। সকলকে আরও একবার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানিয়ে শেষ করলাম আজকের আমার অনুষ্ঠান। শুভরাত্রি।